ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের আলটিমেটাম গণ অধিকার পরিষদের। বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। তালবাহানা না করে দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে বললেন খন্দকার মোশাররফ। ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 4। যশোর এবার পত্রিকে ধর্ষণের অভিযোগে দাদা আটক। মিয়ানমারে আরসা প্রধানকে আটক করেছে র্যাব। ক্রিকেট দলের ছদ্মবেশে মালয়েশিয়ায় প্রবেশ, 15 বাংলাদেশি আটক। ফাহমিদুলকে দলে নেয়ার দাবিতে লং মার্চের ডাক। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এছাড়া প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামী 15 দিনের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। ছাত্র উপদেষ্টা ও সমন্বয়কদের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে এক সংবাদ সম্মেলনে দাবি করেন গণ অধিকার পরিষদের নেতারা। মঙ্গলবার দুপুরে বিজয়নগরে দলটির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, বিগত 7 মাসে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে। তিনি বলেন, নতুন রাজনৈতিক দল গঠন ও নাহিদ ইসলামের পদত্যাগের মধ্য দিয়ে ছাত্রদের বাকি দুজন উপদেষ্টা সরকারে থাকার নৈতিকতা হারিয়েছে। এছাড়া উপদেষ্টারা আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা এনে দল গঠনের পাশাপাশি আওয়ামী লীগকে নগ্নভাবে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবার 20 মার্চ থেকে আলোচনা শুরু হবে। মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা এম ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গে আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্কার বিষয়ে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে প্রথম পর্যায়ে আগামী বৃহস্পতিবার বিকেল 3টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দলসমূহের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আর তালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনাদের সম্মানের সঙ্গে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মোশাররফ হোসেন বলেন, গত 16 বছর মানুষ ভোটের অধিকার পায়নি, সেটা বর্তমান অন্তর্বর্তী সরকার ফিরিয়ে দেবে। আজকে নির্বাচন নানা পদ্ধতিতে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে। যারা স্বৈরাচারী ছিল তারা তো পালিয়ে গেছে, কিন্তু তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং নানা ধরনের ষড়যন্ত্র করছে। শরীয়তপুরের গোসারহাটে ভিজিএফ চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে অন্তত 4 জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চর সামন্তসার এলাকার কবির হোসেন, মাওলানা আনোয়ার হোসেন হাওলাদার, জামাল মোল্লা ও স্থানীয় ইউপি সংরক্ষিত মহিলা সদস্য রেহেনা বেগম। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ঈদ উপলক্ষে সামন্তসার ইউনিয়ন পরিষদে 600 পরিবারের মাঝে ভিজিএফের 10 কেজি চাল বিতরণ কর্মসূচি চলছিল। এর মধ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি তারেক আজিজ, মোবারক ঢালির পক্ষের লোক হিসেবে পরিচিত সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কবির মাওলানা, ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মুতালেব মাতবরকে 200 ভিজিএফ স্লিপ দেন। তবে স্লিপের কার্ডধারী মানুষদের চাল দিতে বাধা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন নান্টু খান। অভিযোগের সময় নান্টু খানের লোকজন নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং প্রতিপক্ষের লোকদের উপর হামলা চালায়। এতে আহত হয় 4 জন। মিয়ানমারের সশস্ত্র গ্রুপ আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুন্নুনি সহ 5 সহযোগীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 5 সহযোগী হলেন মুস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমাউল হুসনা, হাসান ও মনিরুজ্জামান। এর আগে সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে নগদ 21 লাখ
39,100 টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেন, ধারালো দাঁতযুক্ত দুই পাশে হাতল বিশিষ্ট উদ্ধার করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের মনিরামপুরে 12 বছর বয়সী পৌত্রীকে ধর্ষণের অভিযোগে দাদা লুৎফুর রহমান গাজীকে আটক করেছে মনিরামপুর থানা পুলিশ। ঘটনাটি সোমবার রাত 11টার দিকে মনিরামপুর সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে ঘটে। ধর্ষণের অভিযোগে মামলা ও ধর্ষককে আটকের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেছে থানার ওসি নূর মোহাম্মদ গাজী। এবার আন্তর্জাতিক সংবাদ। ভুয়া টুর্নামেন্টের কাগজ দেখিয়ে ক্রিকেটার সেজে মালয়েশিয়া প্রবেশের চেষ্টার সময় 15 বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম মালয় মেল বলছে, অবৈধ প্রবেশের চেষ্টা করায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই বাংলাদেশিদের আটক করা হয়েছে। মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রোটেকশন এজেন্সি AKPS জানিয়েছে 15 সদস্যের এই দলটি প্রতারণা করতে ক্রিকেটারদের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়। এছাড়া তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজ উপস্থাপন করে, যেটিতে বলা হয়েছে পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়া। এতে বলা আছে 21 থেকে 23 মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি হবে, তবে ওই সময় কোনো ম্যাচই নেই। এবার একটি বিশেষ সংবাদ। জনসংখ্যার দিক থেকে বিশ্বে 8ম অবস্থানে আছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশে প্রতি মিনিটে জন্ম নেয় 9 শিশু। দিন দিন বেড়েই চলেছে এই সংখ্যা। বিশ্বের জনসংখ্যা কোনোভাবেই থেমে নেই, মৃত্যুর চেয়ে জন্মহার বেশি। এমন এক পরিস্থিতিতে যদি বলা হয় এমন এক দেশ আছে যেখানে 100 বছরের মধ্যে কোনো শিশুর জন্মই হয়নি, এমনকি একবিংশ শতাব্দীতে এসে সেই দেশে একটিও হাসপাতাল নেই, ব্যাপারটা বিশ্বাস করাও বেশ কঠিন বই কি। বলছিলাম পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটির কথা। ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। ভ্যাটিকান সিটি বা ভ্যাটিকান সিটি স্টেট একটি স্থলবেষ্টিত দেশ। অতীতে দেশটির ইতালির রোমের অংশ ছিল। আশ্চর্যজনক বিষয় হলো, স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে একটি শিশুও জন্মগ্রহণ করেনি, অর্থাৎ 1929 সালের পর সে দেশে কোনো শিশুই জন্ম নেয়নি। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশের জার্সিতে খেলতে গতকাল বাংলাদেশ এসেছেন হামজা চৌধুরী। তার পাশাপাশি আসার কথা ছিল আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামেরও। সৌদি আরবে জামালদের সঙ্গে ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী তরুণ ফুটবলার। অনুশীলনেও দারুণ খেলছিলেন তিনি, কিন্তু তাকে দেশে আনা হয়নি। সৌদি থেকে ইতালিতে ফেরত পাঠানো হয়েছে তাকে। এই নিয়ে দেশের ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। অথচ ইতালিয়ান ফুটবলের 4র্থ ডিভিশনে খেলা ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবেরাই। তার ইচ্ছেতে সৌদি ক্যাম্পে রাখা হয়েছিল 18 বছর বয়সী এই উদীয়মান ফুটবলারকে। এমনকি অনুশীলনে গোলের হ্যাট্রিকও করেছিলেন তিনি। এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়ায় হতাশ সমর্থকরা। ফাহমিদুলকে বাদ দেওয়ায় দেশের সকল ফুটবল ফ্যানবাজরা মিলে বাফুফে ভবনের সামনে একত্রিত হয়েছে। আন্দোলনরত সমর্থকদের দাবি, ফুটবলের সিন্ডিকেটের কারণে ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে। ফেসবুকেও রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। দেশের ফুটবল সমর্থকদের গ্রুপ বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং সাধারণ ফুটবল প্রেমীদের পক্ষ থেকে মঙ্গলবার বিকেল 5টায় বাফুফে ভবনের সামনে লং মার্চ টু বাফুফে নামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।